নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। আমফানে ক্ষতিগ্রস্তরা নিশ্চিন্ত থাকুন, সবাই ক্ষতিপূরণ পাবেন। নবান্নে ক্ষতিগ্রস্তদের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউডের কলাকুশলীদের সঙ্গেও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ এবার বিজেপি শাসিত বাগদার কানিরিয়া 2 নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধেই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষুব্ধদের, পুলিশকে ঝাঁটাপেটা করা হল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিম্নগামী, ভার্চুয়াল র্যালি থেকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উস্কে দিলেন কাটমানি ইঙ্গিত, নিজের দলের দিকে নজর দিন, পাল্টা জবাব পার্থ। দিল্লির পর এবার পশ্চিমবঙ্গেও হতে চলেছে প্লাজমা ব্যাংক। নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কলকাতা মেডিকেল কলেজে তৈরি করা হবে প্লাজমা ব্যাংক। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7 লক্ষ। পূর্ব লাদাখের গালওয়ান রিভার ভ্যালি থেকে বেশ কিছুটা সরে গেল চীনা সেনা। বাফার জোনে চলে গেল ভারতীয় সেনাও। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অজিত দোভালের। আসছি বিস্তারিত খবরে। উমপুনের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ, এবং সেই অভিযোগকে সামনে রেখে রাজ্যের শাসক দলের একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে উমপুন ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেখানে সেই আর্থিক সহায়তা তাদের কাছে যাচ্ছে না, বরঞ্চ কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যে সদস্য, তার পরিবারের কোনো ব্যক্তি বা তার আত্মীয়, তাদের কাছে টাকা চলে যাচ্ছে অন্য নামে, আর যারা প্রকৃত ক্ষতিপূরণ পাওয়ার কথা তাদের কাছে যাচ্ছে না। এবং এই অভিযোগগুলোকে সামনে রেখে বিজেপি সহ বিরোধীরা সোচ্চার হয়েছে। এমনকি তৃণমূলের সঙ্গে শাসক দল, তাদের সঙ্গে সিপিএম, বিজেপি, কংগ্রেস, বিভিন্ন বিরোধী দলগুলোর সংঘর্ষও বাড়ছে, যার অন্যতম এক উদাহরণ আমরা কয়েকদিন আগেই দেখলাম, কুলতলির ঘটনা। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রাজ্যের শাসক দল বেশ কিছুটা অস্বস্তিতে, প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিলেন যারা উমপুনে ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পাবেনি, তাদের কোনো রকমভাবে বঞ্চিত করা হবে না, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে। আজকে নবান্নে সাংবাদিকদের সামনে সাংবাদিক বৈঠকে এই বিষয়টি পরিষ্কার করেছেন। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই আশ্বাস দিচ্ছেন, কিছুটা হলেও একদিকে যেমন চারিদিক থেকে বিপর্যস্ত এই উমপুনে ক্ষতিগ্রস্ত যারা, তাদেরকে যখন মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কিছুটা হলেও ভরসার জায়গা তৈরি হচ্ছে। উমপুন ঘূর্ণিঝড় নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগে সোচ্চার হচ্ছে বিরোধীরা। তবে এবার ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন, যারা উমপুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তারা দুশ্চিন্তা করবেন না, সবাই ক্ষতিপূরণ পাবেন। আমফান বিপর্যয় মোকাবিলা করছি। আমফান বিপর্যয়ের টাকাটা আমরা একটু তাড়াতাড়ি পাঠিয়েছি বলে কোথাও কোথাও একটু ভুলভ্রান্তি যারা করেছিল সেটা আমরা রেকটিফাই করে নিচ্ছি, এবং কেউ ডিপ্রাইভড হবে না, এটুকু জেনে রেখে দেবেন। এইটুকু ভরসা আস্থা আমার উপর রাখবেন, এবং আমি চিফ সেক্রেটারিকে ইনস্ট্রাকশন দিয়েছি যে কেউ যেন ডিপ্রাইভ না হয়, জেনুইন যার পাওয়ার কথা সে পাবে। প্রসঙ্গত, নবান্নে সর্বদল বৈঠকে উমপুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ তথা আর্থিক সাহায্য যাতে যথাযথভাবে প্রদান করা হয় সেজন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্যরাও রয়েছেন। এবার দিকে দিকে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগের আবহেই মুখ্যমন্ত্রীর এই আশ্বাস বাণী দুর্গত ক্ষতিগ্রস্তদের ভরসা দিতে পারে কিনা সেটাই দেখার। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট, আরো নিউজ। মুখ্যমন্ত্রী উমপুনে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিচ্ছেন, এবং এতদিন পর্যন্ত এই যে উমপুনের টাকা নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ উঠছিল, সেটা রাজ্যের শাসক দলের নেতা, কর্মী, পঞ্চায়েত সদস্য তাদের বিরুদ্ধে। তবে আজকে এক উলটপুরাণ দেখা গেল। বাগদার কোনেরিয়া 2 পঞ্চায়েতে, যেটা বিজেপির দখলে, সেখানে এলাকাবাসীরা জড়ো হয় পঞ্চায়েত অফিসের সামনে, তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি এবং যেটা অভিযোগ যে তারা উমপুনে ক্ষতিগ্রস্ত, অথচ তাদের কাছে যে পাকা বাড়ির টাকা দেওয়ার কথা, পাকা ছাদ করে দেওয়ার কথা, এই যে দাবিগুলো করা হয়েছিল, সেই মতন তাদের কাছে টাকা পৌঁছাচ্ছে না, তাদের হাতে কোনো অর্থ যাচ্ছে না, অর্থাৎ তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত।
স্বাভাবিকভাবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে এবার রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি। যদিও পঞ্চায়েতের তরফ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা মাফিক একটা চাল, কোনো রকমভাবে দুর্নীতি হয়নি, কাজ হচ্ছে, কিছুটা কাজ বাকি রয়েছে, কেউ কেউ হয়তো পাননি আর্থিক সহায়তা, সেই সহায়তাগুলো প্রদান করা হবে। তবে যারা প্রকৃত অর্থে এই উমপুনের ক্ষতিপূরণ পাননি তারা আজকে জড়ো হয়েছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন পঞ্চায়েতের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। যদিও এই ঘটনাকে সামনে রেখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় ওই এলাকায় যারা বিক্ষোভরত ছিলেন, বিক্ষোভরত এলাকাবাসী তাদের সঙ্গে। এটাও অভিযোগ ওঠে বিজেপির তরফ থেকে যে তৃণমূলের লোকজন সেখানে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে, এমনকি পুলিশকে ঝাঁটা পেটা পর্যন্ত করে। সার্বিকভাবে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। বিজেপিও দুর্নীতির অভিযোগে বিধে চলেছে তৃণমূল কংগ্রেসকে। এবার সেই বিজেপির বিরুদ্ধেই দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে এলো। পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনকি ঝাঁটা পেটা করার অভিযোগও উঠল। আমফান ঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে বাগদার কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশ প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূল সমর্থকদের। ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভকারীরা, ছাতা নিয়ে পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উল্লেখ্য, বাগদার কানারিয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপি শাসিত পঞ্চায়েতে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে ধুন্ধুমার কাণ্ড তৃণমূল কংগ্রেসের। এখানে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের তালিকা যেটা প্রথমে প্রকাশিত হয়, সেই প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে যে অনেকে যারা মেম্বার বিজেপির বা যারা প্রধান উপপ্রধান তাদের স্বনামে বেনামে নিজেদের আত্মীয়ের নামে প্রচুর টাকা আছে, টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। সেই ব্যাপারে মানুষ প্রতিবাদ চাইতে এসছে। আমাদের দাবি এখানে যারা ক্ষতিগ্রস্ত না অথচ টাকা ঢুকেছে তাদের টাকা ফেরত করতে হবে এবং একটা মানুষের জন্য যারা বাদ গিয়েছে, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের বাদ না যায় এবং তাদের তালিকায় নাম ওঠে, এটা আমাদের দাবি। এইটা শুধুমাত্র অভিযোগ ছাড়া আর কিছুই না। আমাদের কোনিয়ারা 2 পঞ্চায়েতে আমরা 15টা মেম্বার কোনো কারণবশত পাকা বাড়ির টাকা চলে গেছে, সেটা রিটার্ন চলছে, অলরেডি 14-15টা দেওয়া হয়ে গেছে। এইটাই ওদের খুব বিক্ষোভ, এছাড়া আর কিছুই না। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পঞ্চায়েত অফিস উদ্দেশ্য করেই ইট বৃষ্টি করে তারা। অবস্থা বেগতিক দেখে পঞ্চায়েত অফিসের পাঁচিল টপকে পঞ্চায়েতের বাইরে পালাতে দেখা যায় পুলিশকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা মন্ত্রীরা তারা দিল্লি থেকেই ভার্চুয়াল সমাবেশ করছেন এবং তারা যে এই বিষয়টা বেশ দক্ষ হয়ে উঠেছেন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এইরকমই একটি ভার্চুয়াল সমাবেশ করেন এবং সেই ভার্চুয়াল সমাবেশ থেকে রাজ্যের শিক্ষা দফতরে কাটমানির ইঙ্গিতটা পরিষ্কার করে দেন যে শিক্ষা ক্ষেত্রে কিভাবে নিম্নগামী হয়েছে রাজ্যের পরিস্থিতি, সেই বিষয়টা নিয়ে তিনি সরব হন। তার পাশাপাশি তিনি এও বলেন যে এক সময় যেখানে বাংলার শিক্ষার যে মান, শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনেক উন্নত ছিল, অনেক ওপরের সারিতে ছিল, সেটা আজকে তলানিতে এসে ঠেকেছে। কার্যত রাজ্যের শাসক দলকে টার্গেট করে তিনি কথা বলেছেন। অন্যদিকে তার বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, আগে নিজের দলের দিকে দেখুন, আপনার দলে কি হচ্ছে সেই বিষয়টা দেখুন, তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করবেন বা প্রতিবাদ করবেন। কাটমানি, শিক্ষাক্ষেত্রে অরাজকতা, করোনা মোকাবেলায় ব্যর্থ রাজ্য। ভার্চুয়াল সভা থেকে একের পর এক কটাক্ষ ভেসে এলো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভাষণে। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ভার্চুয়াল সভায় ভাষণের শুরু থেকেই বাংলার সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একের পর এক গুণগান গাইলেও বর্তমান শাসক দলকে একঘরে করতে একাধিক ইস্যুকে হাতিয়ার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, যার শুরুতেই উঠে এলো শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ। शिक्षा हैज टेकन अ नोज डाइव, नीचे पहुंच गया है, राजनीतिकरण हो रहा है। आज बंगाल का हाल क्या हो गया कि आप किस पार्टी को वोट देते हो इस पर तय होगा कि आपको शिक्षा में कहां स्थान दिया जाए। জেপি নাড্ডার মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের দলের দিকে নজর দিক বিজেপি, জবাব পার্থে। অনেকে রাজনৈতিক মঞ্চ থেকে অনেক রকম কথা বলে,
তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দল আগে নিজেদের দিকে তাকিয়ে দেখুন তাদের অবস্থাটা কি। তবে বাকযুদ্ধ এখানে থামেনি। এদিন ভার্চুয়াল সভা থেকে করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাড্ডা। पद के लिए सब कुछ करने को तैयार है। दे आर रेडी टू कॉम्प्रोमाइज ऑन ऑल फ्रंट्स ओनली टू रिमेन इन पावर। आज क्रिमिनलाइजेशन इतना ज्यादा हो गया, यह दुख की बात है। यह बंगाल के लिए एक संकट का प्रश्न है, इसका उत्तर हमको देना पड़ेगा। यह लड़ाई हमको लड़नी पड़ेगी। बंगाल जो विचार के लिए जाना जाता था, और एक बात ध्यान रखिएगा कि जहां बल का प्रयोग होता है वहां विचारधारा समाप्त होती है। और आज बंगाल जो विचार से ओतप्रोत है, उसके विचार को कुंठित करने का काम वर्तमान सरकार कर रही है। इसको हमको समझना चाहिए। राजनीतिक प्रतिद्वंदियों को जेल में डाल दो, उनके खिलाफ केस लगा दो, उनके खिलाफ नारकोटिक्स के केस लगा दो। कोरोना में हमारे सांसदों को काम न करने दो, उनके बाहर घर में चिप्पी लगा दो, उनको हाउस अरेस्ट कर दो। ये कौन से मापदंड तय हो रहे हैं? और आप देखिए, एक श्यामा प्रसाद मुखर्जी थे जिन्होंने रीजनल एस्पिरेशन से लेकर के नेशनल लेवल तक की इंटीग्रिटी की चर्चा की, और आज की मुख्यमंत्री हैं जो कोरोना के केसेस को दिल्ली को रिपोर्ट करने में अपनी हेठी समझती है। চুপ থাকেনি রাজ্যের শাসক দল। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ময়দানে নেমে কাজ করেছেন তার তুলনা হয় না। ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনো পদাধিকারী তারা মমতা ব্যানার্জির মতন এইভাবে বুক আঁকলে আঁচল পেতে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে ছবি আছে। এদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বাংলা না থাকায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তেরও নিন্দা করেন নাড্ডা। পাশাপাশি কাটমানি প্রসঙ্গ নিয়ে যেভাবে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাতে পদ্ম শিবিরের পাখির চোখ যে 2021-এর বিধানসভা নির্বাচন তা বেশ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মোদী সরকার যতই বলুক না কেন যে করোনা পরিস্থিতি নিয়ে ভারত একটা ভালো জায়গায় রয়েছে, বিরোধীরা তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। একদিকে লাদাখ ইস্যু, যেখানে ভারত চীন সেনা সংঘর্ষ এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সীমান্তে, সেই ইস্যুটিকে সামনে রেখে তার পাশাপাশি করোনার পরিস্থিতি নিয়ে বিরোধীরা একেবারে চারিদিক থেকে ঘিরে ধরেছে দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে। রাহুল গান্ধীকে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল লাদাখে প্রকৃত ঘটনা কি, কিভাবে এতজন সেনা জওয়ান শহীদ হলেন, সার্বিকভাবে চীনা সেনারা কি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে যেমন প্রশ্ন তুলছিলেন, আজকে করোনার দিকে তিনি টার্ন করেছেন। করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি এটা যেটা কটাক্ষের সুরেই আজকে টুইট করেছেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সময়ে আলোচনার বিষয়বস্তু হতে পারে করোনা, নোটবন্দি, জিএসটি। তার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর একটি ভিডিও বার্তা তুলে ধরেন, যেখানে একদিকে যেমন প্রধানমন্ত্রী বলছেন যে করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারত কিভাবে কাজ করেছে, কতটা অগ্রগতির সঙ্গে কাজ করেছে, কতটা ভালো কাজ হয়েছে, সেইখানে এই যে লকডাউনের যে সময়টা এবং আনলক পর্বও যেখানে শুরু হয়েছে, সেই সার্বিক কয়েকদিনে কিভাবে করোনায় সংক্রমণ বেড়ে গেছে ভারতবর্ষে এবং কিভাবে সেই সংক্রমণকে রোখা সম্ভব হয়নি, অর্থাৎ এই বিষয়টাকে টার্গেট করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনিও সোচ্চার হয়েছেন যে লাদাখ ইস্যুতে কিভাবে বিজেপিকে বিধা যায় বা বিজেপিকে একেবারে চারিদিক থেকে ঘেরা যায়, সেই প্রস্তুতি সংসদে নিতে হবে। অর্থাৎ সংসদে এই লাদাখ ইস্যু নিয়ে যে বিরোধীরা সরব হবেন, সেই বার্তাটাও দিয়েছেন তৃণমূল সাংসদ। লাদাখ, কোভিড-19, পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, একের পর এক জ্বলন্ত ইস্যু নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার লাদাখের উত্তেজনা থেকে সরে এসে কোভিড-19, জিএসটি ও নোটবন্দি নিয়ে মোদী সরকারকে ফের একবার আঘাত নিলেন রাহুল গান্ধী। সোমবার একটি টুইটে করোনা সংক্রমণের একটি গ্রাফ ও মোদীর বক্তব্য তুলে ধরে রাহুল গান্ধীর মন্তব্য, কেন্দ্র যেভাবে করোনা নিয়ন্ত্রণে কাজ করেছে তা নিয়ে হার্ভার্ড বিজনেস স্কুলে গবেষণা হবে। পাশাপাশি নোটবন্দি ও জিএসটি লাগুর ব্যাপারেও খোঁচা দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। महाभारत का युद्ध 18 दिन में जीता गया था। आज कोरोना के खिलाफ जो युद्ध पूरा देश लड़ रहा है,
उसमें 21 दिन लगने वाले हैं। ताली बजा करके, थाली बजा करके, घंटी बजा करके, मोमबत्ती, दिया, टॉर्च या मोबाइल की फ्लैश लाइट जलाएं। এদিকে রাহুলের ওই টুইট নিয়ে সরাসরি কিছু না বললেও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সঙ্গে চীনের সমস্যা নিয়ে কংগ্রেস সাংসদকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সোমবার নাড্ডা টুইটে লেখেন, প্রতিরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির 11টি মিটিংয়ের একটিতেও যোগ দেননি রাহুল, কিন্তু দেশকে দিনের পর দিন ভয় দেখিয়ে চলেছেন। এদিকে কেন্দ্রের একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদরাও। লাদাখ নিয়ে মোদী সরকারের কটাক্ষ করলেন দমদমের সাংসদ সৌগত রায়। মোদিদের যে রাজনীতি সেটা হচ্ছে যুদ্ধবাজের রাজনীতি, যুদ্ধবাজি তৈরি করে হাওয়া তৈরি করেন। আমরা তো এই রাজনীতির বিরুদ্ধে। অন্যদিকে রেলের বেসরকারীকরণ নিয়ে সংসদে সরব হওয়ার বার্তা দিয়ে রাখলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তেল গ্যাসের দাম যা বাড়িয়েছে আমার মনে হয় ভদ্রলোক না, এমন বিজেপি করছে খুব দুঃখজনক। আমরা সাংসদ, আমরা লড়াই করছি। রেলের প্রাইভেটাইজেশন অসম্ভব। একদিকে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীরা ময়দানে নেমে পড়েছে, তার মধ্যে ভারত চীন সীমান্ত উত্তেজনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে ব্যাকফুটে রাখতে কসুর করছে না বিরোধীরা। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ। কুলতলিতে এসইউসিআই এর 12 ঘন্টার বন্ধ আজকে ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে গত শুক্রবার থেকে কুলতলি কিভাবে উত্তপ্ত হতে থাকে। তৃণমূল যুব কংগ্রেস এবং এসইউসিআই উভয় পক্ষের সংঘর্ষে দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়ায়, অগ্নিসংযোগ ঘটে এবং দুপক্ষেরই দুজনের মৃত্যু হয়। একদিকে তৃণমূল যুব কংগ্রেসের অশ্বিনী মান্না মৃত্যু হয় এই সংঘর্ষের ফলে, অন্যদিকে সুধাংশু জানা এসইউসিআই এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, তাঁরও মৃত্যু হয় এই সংঘর্ষে। এবং এই বিষয়টিকে সামনে রেখেই আজকে এসইউসিআই 12 ঘন্টার কুলতলি বন্ধ ডাকে। যদিও সার্বিকভাবে দেখা গেলে দোকানপাট খোলাই ছিল, বন্ধে মিশ্র প্রভাব পড়ে। তৃণমূলের দাবি বন্ধের কোনো প্রভাবই পড়েনি। শনিবার কুলতলি ব্লকের মইপিঠে সুধাংশু জানা নামে এক এসইউসিআই নেতা খুন হয়। তৃণমূলের বিরুদ্ধেই খুনের অভিযোগ জানায় এসইউসিআই। তারপর এলাকায় সন্ত্রাসের প্রতিবাদে বন্ধের ডাক দেয় এসইউসিআই। সেই মতোই কুলতলি ব্লক জুড়ে আজ 12 ঘন্টা বন্ধ। সকাল সকালই বন্ধ সফলের দাবিতে মিছিল করে এসইউসিআই কর্মীরা। সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। রাস্তায় মানুষজন কম, কিছু কিছু দোকান খুলেছে। যদিও তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি বন্ধ সফল হয়নি, বাজার দোকানপাট সব খোলা। আজকের কুলতলি বন্ধ, এসইউসিআই পার্টির ডাকা যে বন্ধ, এই বন্ধ সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ কুলতলির মানুষ এই বন্ধকে সমর্থন করেনি। অন্যান্য দিনের মতো গাড়ি ঘোড়া দোকানপাট স্বাভাবিক আছে, এই বন্ধ 1%ও সাফল্য লাভ করে। আমরা সর্বাত্মক বন্ধ এবং আমরা স্বেচ্ছাপ্রণোদিত, আমরা কাউকে আর পাঁচটা অন্য দলের মতো জোর করে দোকান ভেঙে পেট্রোল বোমা ছুড়ে এইভাবে আমরা বন্ধ করতে চাইনি। আমরা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবেই যাতে বন্ধ হয় সেইভাবেই পাবলিককে রিকোয়েস্ট করেছি এবং বন্ধ তারা সফল করেছে। বারুইপুর জেলা পুলিশের এডিএসপি ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন বন্ধের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমস্ত জায়গাতেই প্যাট্রোলিং এবং পিকেট চলছে, পরিস্থিতি কন্ট্রোলে আছে, আমাদের মুভমেন্ট আছে, সব ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় হয়েছে এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, আর বিরতির পর আপনাদের দেখাবো আজকে নবান্নে মুখ্যমন্ত্রী টলিউডের কলাকুশলীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের বেশ কিছু সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে জানান এবং সার্বিকভাবে একটা দিশা দেখানোর চেষ্টা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle.
career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। আজকে নবান্নে মুখ্যমন্ত্রী বেশ কিছু বড় ঘোষণা করেন এবং সেই ঘোষণাগুলো একদিকে যেমন সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে, তার পাশাপাশি আজকে টলিউডের যারা কলাকুশলীরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকে কলাকুশলীরা তাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে এবং কোন কোন বিষয়গুলো নতুন করে ভেবে দেখার প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেন। তবে মুখ্যমন্ত্রী আজকে তাদের সঙ্গে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান, যেমন রিয়েলিটি শোয়ের যে শুটিং, সেই শুটিং শুরু হওয়া, তার পাশাপাশি আউটডোর শুটিং কিভাবে শুরু করা যায় এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে সবকিছুর জন্যই মেনে চলতে হবে শর্ত। টলিউডে ৩৫ জনের ইউনিট নিয়ে শুটিং শুরু হয়েছে ছোট পর্দায়, কিন্তু আগের মতন রাস্তাটা স্মুথ নয়, কারণ লোক সংখ্যায় লিমিটেশন থাকায় রোটেশনাল শিফটেই হচ্ছে কাজ। এমত অবস্থায় আউটডোর শুটিং প্রায় দূরের আত্মীয়। এছাড়া রিয়েলিটি শোয়ের মতন বড় মাপের শুটিং এর ক্ষেত্রেও উঠছে অনেক প্রশ্ন। এরকম নানান সমস্যা নিয়ে আজ নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিনে ও টেলি ইন্ডাস্ট্রির রথী মহরথীদের নিয়ে একটি মিটিং আয়োজন করেছিলেন। ওয়েব যেটা পরম বলেছে, আমি মনে করি ওয়েবটাও আগামী দিনের একটা ভবিষ্যৎ আছে। এটা আমি চিফ সেক্রেটারিকে বলবো যে পরমকে সাথে রেখে যারা যারা ওয়েবের ব্যাপারে ইন্টারেস্টেড, স্টেট গভর্নমেন্টের একটা কমিটি করে দাও, যে কমিটিটা আগামী ফিউচারের জন্য সেইভাবে কি করা যায় না যায়, কারণ সাবজেক্টটা যেহেতু নতুন এবং এটার বিজনেস ব্যাপারটাও বাড়তি হতে পারে। সুতরাং লেট আস ডিসাইড এ অর্গানাইজেশন অর টাস্ক ফোর্স সো দ্যাট দে ক্যান ডিসাইড দ্য ফিউচার পলিসি। এখানে এটা দেখে নাও। হ্যাঁ, এটা পরম রাজ দুজনেই থাকুক এবং তুমি নিজে দেখে নাও কে কে থাকবে না থাকবে। রিয়েলিটি শোটা হচ্ছে বিজনেসের একটা বড় জায়গা, অডিয়েন্স, কিন্তু আপনাদের এটা পুরো বন্ধ, সবটাই বন্ধ। আপনারা যদি অডিয়েন্স ছাড়া করতে চান তাহলে কিন্তু আমরা অ্যালাউ করব। তার কারণ হচ্ছে আপনাদের এই বিজনেসটা না হলে ছেলেমেয়েরা, তাদেরও যেমন ভবিষ্যৎ জড়িয়ে আছে এটার মধ্যে, দুই হচ্ছে আপনারাও তো বিজনেসে টাকা পাবেন না। কিন্তু অডিয়েন্সটা বাদ দিন, এই কারণ অডিয়েন্সটা আপনারা তো জানেন কি ক্যাপাসিটি করে দেখাতে, 10 জনকেও 50 জন দেখিয়ে দেন, আবার 50 জনকেও 5000 দেখার ক্ষমতা আপনার ক্যামেরার এতে আছে এবং আপনাদের অনেক আগের শুটিংও করা আছে। সুতরাং এগুলো আপনারা নিজেরা কায়দা করে দেখুন কিভাবে করতে পারেন। কিন্তু রিয়েলিটি শোর নামে আপনি ডাকলেন, অডিয়েন্স নিতে চলে এলো 5000 লোক 10,000 লোক, সেটা কিন্তু হবে না। যে আর্টিস্ট আছে আমাদের যেখানে যেখানে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, যদি আপনারা করেন আমরা আপনাদের ফ্রিতে ট্রিটমেন্টটা করে দিতে পারি। যদি এই 35 জন রেখে আমরা যদি আর্টিস্ট সংখ্যাটা 6 থেকে যদি 10 করতে পারি, তার সেটা যদি আমরা অরূপদার সাথে কথা বলে নিই, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেক। 35 জনের রেখে 35 জন লোকই রাখবো ফ্লোরের মধ্যে, কিন্তু আর্টিস্ট সংখ্যাটা আমরা একটু বাড়াবো। সেক্ষেত্রে টেকনিশিয়ান কিছু বাইরে ওয়েট করবেন যাদের লাগবে না, তাহলে 6 জায়গায় 10 জন নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা আমি অ্যালাউ করে দিচ্ছি ফর দ্য আর্টিস্ট ইন্টারেস্ট। এটা থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি, 40 করে দিলাম, এটাই আপনাদের সুবিধা হবে সকলে। আবার হ্যাঁ বলো, আউটডোর যেটা করবে দেখে নাও যেটা কনজেস্টেড এরিয়া নয়, হ্যাঁ কনজেস্টেড এরিয়া থেকে অনেক দূরে করো। তোমাদের তো ফাঁকা ফাঁকা এরিয়া তোমরা করো, সেই জায়গাগুলো ইউজ করো না। একটু বুদ্ধি খরচ করতে হবে জায়গাগুলো সার্ভে করে এসে। কনজেস্টেড এরিয়ায় করতে যেও না, যেখানে গ্যাদারিং হবে সেখানে না করতে বলছেন না। এই জন্য তোমরা বুদ্ধি খরচ করো, একটু আইসোলেটেড প্লেসে করো। তোমরা করো তো, কিন্তু আদারওয়াইজ আপনি বলছেন স্থানীয় প্রশাসনের যদি ক্লিয়ারেন্স দেয় তাহলে ওই এসওপি মেইনটেইন করে। নিশ্চয়ই এখানে ডিজি বসে আছে দেখতে পাচ্ছে না, ডিজি এসপি দের বলে রাখবে যে জায়গাটা করলে প্রবলেম হবে না, পারমিশন নিতে হবে।
কোভিড ক্লাবটাকে আপনারা হাইলাইট করবেন যেভাবে পারবেন, সিরিয়ালে যারা সিরিয়াল লেখে টেকে তারা বুঝবে, শৈবালরা, লীনাদিরা, স্নেহাশিসরা। নন ফিকশন শুটিং অ্যালাউ করা হলো, ওয়েবটাও অলরেডি কমিটি করে কিভাবে কি করবে না করবে সেটাও বলা হলো। রিয়েলিটি শো মানে উইদাউট অডিয়েন্স কোন সিস্টেমে করবেন, স্ক্রিনিং করে দেখে নিন, করবেন। যেখানে আলোচনায় স্থির হয় ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুন কমিটি তৈরির ডাক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার দায়িত্বে থাকবেন পরমব্রত রাজ চক্রবর্তী এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। বাংলার টলিউড ইন্ডাস্ট্রির জন্য যেরকম এক প্রকার একটা সমস্যার সমাধান করে দিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি রাজ্যের গ্রামীণ অঞ্চলের দিকেও তার ভীষণভাবে নজর রয়েছে। একটি বড় ঘোষণা করেছেন আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 বছরের মধ্যে বাংলার 2 কোটি মানুষের ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন একটি প্রকল্প, যে প্রকল্পের নাম জলস্বপ্ন, 58,000 কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পের জন্য, যার ফলে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে রাজ্যের গ্রামীণ মানুষের বাড়িতে বাড়িতে, এবং এর ফলে একটা কর্মসংস্থানের উপায়ের কথাও আজকে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গ্রামীণ অঞ্চলে এটা খুব বড় প্রয়োজন, একটা জলস্বপ্ন প্রজেক্ট আমরা উদ্বোধন করছি আজকে। এটা পিএইচ ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। মনে রাখবেন, জলস্বপ্ন কথাটা শুধু স্বপ্ন নয়, হ্যাঁ এটা জলস্বপ্ন। আমাদের জলধারা, গতিধারা, জলস্রোত অনেক প্রোগ্রাম আছে, নদীমাতৃকার দেশ এই বাংলা, কিন্তু এখনো অস্বীকার করে লাভ নেই, অনেক বাড়িতে মানুষের পানীয় জল ডাইরেক্ট নেই, পৌঁছায় না। তাই আমরা একটা প্রজেক্ট নিচ্ছি এই দুঃসময়ের মধ্যেও, 58,000 কোটি টাকার প্রজেক্ট। জলের আরেক নাম জীবন। 58,000 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। 58,000 কোটি টাকার একটি প্রজেক্ট 5 বছরের মধ্যে ফেস বাই ফেস হবে। প্রত্যেকটা গ্রামীণ পরিবার তার বাড়িতে সে খাবার পানীয় জল পাবে। ভবিষ্যতে সংক্রামক রোগ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা ব্যাংক তৈরি করা হবে। আপনাদের এটা অবশ্যই ধারণা রয়েছে যে দিল্লিতে ইতিমধ্যেই এই প্লাজমা ব্যাংক তৈরির কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। এবং এই করোনা ভাইরাসের মোকাবিলায়, করোনা ভাইরাসের চিকিৎসায় এই প্লাজমা থেরাপি বিশেষভাবে কাজ দিয়েছে। যদিও এটা একদম সর্বসম্মতভাবে স্বীকৃত একটা থেরাপি অবশ্যই নয় এখনো পর্যন্ত করোনা ভাইরাসের মোকাবিলায়, তবে কাজ হয়েছে এটুকু দেখা গিয়েছে দিল্লিতে। এবং সেই প্লাজমা ব্যাংকেই এবার নজর রাজ্যের প্রশাসনিক প্রধানে। তাছাড়া এর পাশাপাশি বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেরকম বেলেঘাটা আইডি হাসপাতাল যেরকমভাবে পরিষেবা দিয়েছে এই করোনা ভাইরাসের মোকাবিলায়, যেভাবে এই হাসপাতাল কাজ করেছে, তার জন্য ভবিষ্যতে এই বেলেঘাটা আইডি হাসপাতালে গবেষণা কেন্দ্র তৈরির কথারও ঘোষণা করেছেন তিনি। কোভিড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংক্রামক রোগ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে প্লাজমা ব্যাংক। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কোভিড মোকাবিলায় অসাধারণ ভূমিকা নেওয়া বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রামক রোগ গবেষণা ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 6টি নয়া পদ সৃষ্টি করা হচ্ছে এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে রাজ্যের প্লাজমা ব্যাংক। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরে তৈরি করা সেলফ স্ক্যান অ্যাপও লঞ্চ করেন। আত্মনির্ভরতার বার্তা দিয়ে এদিন এই নতুন অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দিল্লির পর দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্লাজমা ব্যাংকের উদ্যোগ নেওয়া হলো করোনা চিকিৎসার জন্য। এদিকে গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 7 লক্ষের কাছাকাছি। সুস্থতার হারও বেড়েছে। দেশে করোনা পরিস্থিতি: মোট আক্রান্ত 6,97,413, মোট সুস্থ 4,24,433, সুস্থতার হার 7.86%। দেশের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী করোনা পরীক্ষা 1 কোটি পার করেছে। এরই মাঝে একটি নয়া তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। এই দাবি তুলে কোভিড-19 নিয়ে হুয়ের যে নির্দেশিকা রয়েছে তা বদলানোর দাবি তুলেছেন একদল গবেষক। এর পক্ষে তাদের যুক্তি, করোনা রোগীর হাঁচি বা কাশির সঙ্গে বড় অথবা ছোট ড্রপলেট তীব্র গতিতে বাতাসে মিশে যায়। সেগুলি বাতাসে ভর করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে। বাতাসে মিশে থাকা ওই ড্রপলেট শ্বাসের মাধ্যমে শরীরে গেলে কেউ করোনা সংক্রমিত হতে পারেন বলে মনে করছেন ওই গবেষকরা। এই প্রযুক্তি তুলে ধরে হুকে একটি খোলা চিঠিও পাঠিয়েছেন তারা। 239 জন বিজ্ঞানীর এই গবেষণাপত্রটি পরবর্তী সপ্তাহে প্রকাশ করার পরিকল্পনাও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় আরো একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর আপনাদের দেখাবো লাদাখের গালওয়ানে, যেখানে যেই জায়গাটা নিয়ে একটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল, 20 জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছিলেন, সেই গালওয়ান রিভার ভ্যালি থেকে বেশ কিছুটা পিছিয়ে গেল চীনের পিপলস লিবারেশন আর্মি। সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। আপনারা সবাই জানেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের সঙ্গে ভারতের সংঘাত এই গালওয়ান উপত্যকাকে নিয়ে। গালওয়ান রিভার ভ্যালি, যেই জায়গায় বেশ কিছু স্যাটেলাইট চিত্র, সেখানে দেখা গেছে যে অনেকটা জায়গা ভারতীয় ভূখণ্ড, সেই ভূখণ্ডে প্রবেশ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার বলছেন যে কোনো রকমভাবে ভারতের ভূখণ্ডে কোনো অনুপ্রবেশ হয়নি, কেউ জবরদখল করেনি, কোনো পোস্ট দখল হয়নি। তবে যেটা এই মুহূর্তে আজকের যে বড় খবর সীমান্ত উত্তেজনার মধ্যে, সেটি হচ্ছে গিয়ে চীনের সেনা বেশ কিছুটা পিছিয়ে গেছে। চীনের যে সেনাবাহিনী যারা এগিয়ে আসছিল ভারতীয় ভূখণ্ডে, তারা বেশ কিছুটা পিছিয়ে গেছে গালওয়ান রিভার ভ্যালি থেকে, এমন একটা খবর সামনে আসছে। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি আজকে ফোনে কথা বলেন চীনের বিদেশমন্ত্রী ইয়াং ইর সঙ্গে। ওয়াং ইর সঙ্গে কথা বলায় তিনি দুই পক্ষই একটা বিষয়ে সর্বসম্মতিক্রমে রাজি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে সীমান্তের যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমন করতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে করতে হবে। আপনারা অবগত এই বিষয়ে যে দুই সেনার কমান্ডার পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই প্রত্যেক সপ্তাহে চলছে। আমরা দেখতে পাচ্ছি চীনা সেনার তরফ থেকে যেরকম আলোচনা করা হচ্ছে, সেরকম ভারতীয় সেনার তরফ থেকেও আলোচনা করা হচ্ছে। এর পাশাপাশি কূটনৈতিক একটা চাপ কোথাও না কোথাও চীনের ওপর বাড়ছিল। সেই কূটনৈতিক চাপের জেরেই কি চীনা সেনা কিছুটা পিছিয়ে গেল, সেই নিয়ে তো অবশ্যই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন আলোচনা তো উঠে আসবেই। তবে এই মুহূর্তের যেটা খবর, যেটা আজকের অন্যতম বড় খবর, যে চীনা সেনা তারা বেশ কিছুটা পিছিয়ে গেছে সংঘাতের যে এলাকা, সেই এলাকা থেকে। লাদাখের গালওয়ান উপত্যকায় পিছু হটল লাল ফৌজ। পূর্ব লাদাখের গালওয়ান রিভার ভ্যালি অঞ্চলে কমপক্ষে 1 কিলোমিটার পিছু হটেছে চীনের পিপলস লিবারেশন আর্মি।
এদিকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে ফোনে কথা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। লাদাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচি বহির্ভূত সফরে 3 দিনের মধ্যেই চীনা সেনা সরে গেল সংঘাতের এলাকা থেকে। ভারতীয় সেনাও বাফার জোনে পিছিয়ে গেছে। এদিকে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে দুই সেনার সংঘাতের পথ থেকে সরে আসা ও সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে অজিত দোভালের ফোনে কথা হয়েছে। তবে অনেক বিশেষজ্ঞই বলছেন দেখার বিষয় এটা নিশ্চিত সংঘাত থেকে চীনের সরে আসার প্রয়াস কিনা। গত শুক্রবার লাদাখের ফরওয়ার্ড পোস্টে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীর মনোবল বাড়ানোর পাশাপাশি চীনকেও কড়া বার্তা দিয়ে এসেছিলেন তিনি। কার্যত শত্রু বলে আখ্যা দিয়েছিলেন চীনকে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই সেনার তরফে আলোচনা চলছে। গত সপ্তাহেও দুই সেনার কমান্ডারের মধ্যে বৈঠক হয়। 12 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে কথা হয়। এদিকে বিদেশ মন্ত্রকের তরফে এটা জানানো হয়েছে যে ডোভাল ও ই দুজনেই এ বিষয়ে সম্মত হয়েছেন যে সীমান্তে দুই সেনারই দ্রুত সংঘাতের পরিস্থিতি থেকে সরে আসা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবিতে এটা দেখা গেছে যে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে জবরদখল করে রেখেছে চীনা সেনা। ভারতের 423 মিটার এলাকায় চীনা সেনা সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে, অবৈধ নির্মাণ করেছে। প্রসঙ্গত, ভারত চীন সেনা সংঘর্ষে 20 জন জওয়ান শহীদ হন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার নজর দিই মাঠের খবরে। এই যে করোনা মহামারী, সেই মহামারীর জেরে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে আইএসএল এর ফরম্যাটে। যেটা জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন ভেন্যুতে খেলা হওয়ার পরিবর্তে নির্দিষ্ট একটি ভেন্যুতেই খেলা হবে, সুরক্ষার কথা মাথায় রেখে। তবে হ্যাঁ, খেলা হবে দর্শক শূন্য মাঠে। বিশ্বজুড়ে মহামারীর প্রকোপে এলোমেলো হয়ে গেছে সব ধরনের খেলাধুলোর সময়। ব্যতিক্রম নয় আমাদের দেশও। তবে নভেম্বর মাস থেকেই মাঠে বল গড়ানোর কথা রয়েছে ভারতে। আইএসএল এর জন্য নভেম্বর থেকে মার্চের সময়সীমাকে ধার্য করেছে এআইএফএফ। সময়ের পাশাপাশি এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে টুর্নামেন্টের ফরম্যাটেও। এখনো অবধি যা খবর তাতে এই বছর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে না ফ্র্যাঞ্চাইজিরা। পরিবর্তে এবার কোনো একটি শহরেই পুরো টুর্নামেন্টের আয়োজন করার ভাবনা সর্বভারতীয় ফুটবল সংস্থার। এর জন্য প্রাথমিকভাবে 4টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, গোয়া, কেরালা এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এর মধ্যে যে কোনো একটি ভেন্যুতে ম্যাচ হবে। পাশাপাশি 2019-এর আইএসএল ফাইনালের মতো দর্শক শূন্য আসনেই হওয়ার কথা ম্যাচগুলো। মহামারীর পর সবার নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা। পাশাপাশি 2021-22-এ আইএসএল এর 8ম সংস্করণ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি সংখ্যা কমার সিদ্ধান্তেও শিলমোহর দিল এফএসডিএল। চেয়ারপারসন নীতা আম্বানির উপস্থিতিতে সংস্থার মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় সোমবার। এবার থেকে 4 বিদেশি খেলবে আইএসএল-এ, যার মধ্যে একজন এশীয় কোটার ফুটবলার বাধ্যতামূলক। এএফসির নিয়ম মানতেই এই পরিবর্তন আসছে ইন্ডিয়ান সুপার লিগে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল ঠিক রাত 9টায় দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে নিউজ ভিউজে হাজির হব আমি। দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।